Am I audible now? এবার কি আমার কথা শোনা যাচ্ছে? একটু রেসপন্ড করো কেউ। এখনো আসছে না? এবারও কি আওয়াজ আসছে না? ও ঠিক আছে, তাহলে এবার ঠিক হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তা যারা আজকে হাজির হয়েছো এই ক্লাসে, I hope everybody of you are eager to learn how to speak fluently in English, because all of you know it very well that in today's world we all need to learn how to speak fluently in English. এই জন্যই এই ক্লাসের স্পোকেন ইংলিশের ক্লাসের আমাদের অবতারণা। তা দেখো, ইংরাজি একটা ভাষা, ইট ইজ পসিবলি দ্য সিম্পলেস্ট, দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সহজতম ভাষার নাম হলো ইংরাজি, ওই জন্য ইংরাজি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। তা কোনো ভাষা আমরা যখন শিখি, আমাদের যেটা মাতৃভাষা, ধরো আমরা যখন 3-4 বছর বয়সে কথা বলা শিখেছি ইন আওয়ার মাদার টাং, ইট মাস্ট বি বেঙ্গলি। তো আমরা কি ব্যাকরণ বই পড়েছিলাম? নিশ্চয়ই পড়িনি। তা সত্ত্বেও তো বাংলায় বলতে আমাদের অসুবিধা হয় না। তার মানে একটা ভাষা শিখতে গেলে ব্যাকরণ, গ্রামার প্রচুর শিখতে হবে, এই আইডিয়াটা ঠিক নয়। সেজন্য আমরা আজ থেকে শুরু করব মিনিমাম খুব অল্প গ্রামারের টাচ নিয়ে কিভাবে আমরা ইংরেজিটা বলতে পারি। ইংরেজি অন্য ভাষার মতোই শুনে শুনেই অনেকটা শেখা যায়। এই এক্সপোজার, এই শোনা এর সুযোগ পাওয়াটা খুব একটা হয় না। তা আমি আজকে শুরুতে যেটা নিয়ে আলোচনা করব, যে অনেক কিছু গ্রামার নয়, শুধুমাত্র অল্প দুটো একটা কথা তো একটু মনে রাখতে হবে নাকি বলো? আমি যদি বলি গতকাল আমি ফুটবল খেলবো, গতকাল বললে তো খেলবো বলা যায় না, মানে টেন্সটুকু বলছি, আর প্রেজেন্ট না পাস্ট, জাস্ট এইটুকু একটু মেনশন করতে হবে, এইটুকু একটু মনে রাখতেই হবে, সেটা তোমরা ভালোই বোঝো। তা এসব দেখো, আমি কিছু সেন্টেন্স লিখে রেখেছি। আমরা প্রথমে ভার্ব ফর্মগুলোর মধ্যে গো ভার্বটাকে নিয়েছি, যে এই গো ভার্বটাকে আমরা দেখব বিভিন্ন টেন্সে যদি ইউজ করি ভার্বটা কিভাবে চেঞ্জ হয়, হাউ দ্য ভার্ব গো বিহেভস অ্যাকর্ডিং টু চেঞ্জ অফ সেন্টেন্স। কখনো আমি শুধু এখানে সবটাই ফার্স্ট পারসন আমি দিয়ে লিখেছি, এটাকে আমরা বলার সময়, লেখার সময় পারসন চেঞ্জ করে নেব, প্রয়োজনে টেন্স চেঞ্জ করব, করে একটা একটা করে একটু একটু করে শিখব। দেখো, লুক অ্যাট দ্য বোর্ড। আমি যাই এর ইংরেজি তোমরা জানো। তোমরা যেটা যেটা জানো রিপ্লাইগুলো পারলে লেখো, আমি চোখ রাখছি স্ক্রিনে। আমি যাই, ভেরি সিম্পল, এটা একেবারেই নার্সারিতে পড়ার সময় তোমরা শিখেছো। আমি যাই, আই গো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সে যায়, তখন হয় হি গোজ। শুধুমাত্র যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সে যায়, তখন হি গোজ হয়। আমি যাচ্ছি,
তাহলে গো ভার্বটাকে এবার কন্টিনিউয়াস ফর্মে নিয়ে এলাম, তাহলে কি হবে? আই অ্যাম গোয়িং, আমি লিখবো, একটু আগে একটু সামারাইজ করে নিই। আমি যাচ্ছি, পাস্ট টেন্স হলে কি হবে? আমি যাচ্ছিলাম, তার ইংরেজি কি? আশা করছি জানো, যেগুলো জানো তোমরা একটু লিখবে ওখানে। আমি গিয়েছি, আচ্ছা আমি গেছি বা গিয়েছি, দীপ লিখেছে প্লেলিস্ট করতে, ঠিক আছে। আমি গিয়েছিলাম, আমি যাব, এই যে কয়েকটা লিখেছি এইখান থেকে এই পর্যন্ত, এগুলো হলো তোমরা টেন্স শেখার সাথে সাথে শিখেছো। ওই জন্য ওইগুলোকে আমি আলাদা একটা কলাম তৈরি করে নিলাম। এইগুলো তোমরা শিখেছো, কিন্তু তোমরা যেটা শেখোনি, যেটাতে তোমাদের অসুবিধা হয়, অথচ বলার সময় in course of our conversation while we try to speak in English, we need to learn these sentences. They are very much helpful and they are used extensively. প্রচুর ব্যবহার করা হয়। আমি যেতাম মাঝে মাঝে, একে কি বলবো? আমি যেতাম নিয়মিত, একটুখানি আলাদা নিশ্চয়ই। আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত ছিল, আমাকে যেতে হতো। এইখানে এসে খেয়াল করো, আমি বা আমার থেকে আমাকে যেতে হতো, আমি যেতাম আর আমাকে যেতে হতো, এই দুটো সেন্টেন্সের মধ্যে একটু তফাৎ আছে, একটু নয় অনেকটাই তফাৎ আছে। এর মধ্যে একটা বাধ্যবাধকতা আছে না, সাম অব্লিগেশন, কম্পালশন ইজ দেয়ার, এর মধ্যে একটা বাধ্যবাধকতা আছে, আমাকে যেতে হবে। জাস্ট পিক আপ দিস সেন্টেন্স, আমাকে যেতে হবে। আমি যাব মানে আমি নিজে থেকে যাব, আমাকে যেতে হবে মানে কিছু একটা তাড়না রয়েছে, কেউ যেন আমাকে বাধ্য করছে বা কোনো ঘটনা আমাকে যেতে বাধ্য করছে বা বাধ্য করবে। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো, এর বাইরে আরো আছে, আরো লিখবো আমি। এখানে 9টা লিখেছি, দেখো সিরিয়াল দেওয়া আছে, এইগুলোতে কই 10, 11, 12 লেখা নেই তো। তার মানে এগুলোকে আমি এখনো সিকোয়েন্স অনুযায়ী সাজাইনি। আগে এই 9টা সেন্টেন্সকে আগে কমপ্লিট করে নিই, দেখি এইগুলোকে পরপর কিভাবে হবে, তারপরে আমরা পরের গুলোতে যাই। তোমরা বাড়িতে করবে কি না, গো ভার্বটার জায়গায় লার্ন নেবে, আর সিম্পল একটা অন্য ভার্ব প্লে নেবে, ইট ভার্ব নেবে, নিয়ে এইভাবে টেন্স অনুযায়ী পাল্টে 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 ট্রাই করবে। এইভাবে কয়েকটা ভার্বকে ট্রাই করলেই তোমাদের কিন্তু এটা মনে থেকে যাবে। এটা খুব দরকার, শুরুতেই শেখার জন্য দরকার। আর এর পরে অংশটাতে কি করতে হবে আমি আসছি সে কথায়, আগে এই 9টাকে কমপ্লিট করে নিই। তাহলে আমি এখন এই অংশটা একটু ইরেজ করে দিচ্ছি, এগুলো পরে লিখছি আমি আবার। দেখ, প্রথমটা আমি যাই, সে যাই, একেও ইরেজ করে দিই, আমি যাই। আই গো, জয় ঘোষ, জয় ঠিক লিখবে আমি জানি, আই গো, অনেকেই পারবে, অনেকে লিখছো না, বেশ, আই গো, আমি যাই, খুব ভালো। তুমি যাও, ইউ গো, সে যাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেলে হি গোজ, রিমা যায়, রিমা গোজ, পবন যায়, পবন গোজ। এটা তোমরা জানো। এর সাথে প্রয়োজনে এসিএস যোগ করতে হতে পারে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এইবার আমি ইনডেফিনাইট টেন্স ছেড়ে দিয়ে এবার কন্টিনিউয়াস টেন্সে চলে এলাম। আমি যাচ্ছি, এটাও জানো তোমরা, আই অ্যাম গোয়িং, জয় আবার লিখেছে, গৌরব ঠিক লিখেছে, আই অ্যাম গোয়িং, ভেরি ওয়েল ডান। I am going, you are going, he is going। আমি গেছি বা আমি গিয়েছি,
এই যে গিয়েছি কথাটা, এটা কখনো কখনো পারফেক্ট টেন্সকে বোঝানো হয়, কখনো কখনো পাস্ট টেন্সকেও বোঝানো হয়। আমি এত জটিলতার মধ্যে যাব না। আমি গেছি বা গিয়েছি কোন স্থানে, মানে যাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, দ্য অ্যাকশন ইজ কমপ্লিট। তাহলে কি হবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ গান। ঠিক লিখছি তো? বেশ, তারপরে আমি গিয়েছিলাম, এগেন ইউ আর কারেক্ট দীপ, আই ওয়েন্ট। এই অংশটা, এই নটা তোমরা অনেকেই পারবে আমি জানি। আমি যাব, আই উইল গো। এইখানে আমার একটা বক্তব্য রয়েছে, আই শ্যাল গো কেন লিখলাম না? ইন আওয়ার মডার্ন ইংলিশ দ্য ইউজ অফ শ্যাল হ্যাজ বিন লিমিটেড। শ্যালটাকে স্পোকেনে তো ইউজ করা প্রায় হয় না, ইভেন রিটেনেও, লেখার সময়েও আমরা শ্যালটাকে মডার্ন ইংলিশে বলছি, আমরা খুব একটা লিখি না। আমরা উইল, স্পোকেন ইংলিশের ক্লাস যেহেতু, উইলই বলবো। শ্যাল স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বলি আমি আগে, শ্যাল শুধুমাত্র আমরা তখনই ইউজ করব যদি সেটা কোনো অফিসিয়াল অর্ডার বোঝায়। এইচএম হেডমাস্টার মশাই তার স্টাফদের বা ছাত্রদের কিছু একটা অর্ডার দিচ্ছেন, কোনো অফিসের যিনি সুপারভাইজার, যিনি বস, যিনি প্রিন্সিপাল, তিনি তার কর্মচারীদের বা তার যারা অধস্তন যারা এমপ্লয়ি আছেন তাদের উদ্দেশ্যে কিছু একটা অর্ডার দিচ্ছে, সরকারি কোনো অর্ডার বেরোচ্ছে, শুধুমাত্র এই অফিসিয়াল অর্ডারেই শ্যালটাকে ইউজ করা হয় ইন মডার্ন ইংলিশ। বাকি ক্ষেত্রে সব জায়গাতেই আমরা উইল ইউজ করব। দেখো, আমি যাব, আই উইল গো। আমি যেতে থাকবো, কি বলবো? আমি যেতে থাকবো, কি বলবো বলো? তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস, যেতে থাকবো, পরে কাজটা চলতে থাকবে। আই শ্যাল বি লিখলাম না, আই উইল বি গোয়িং। নেক্সট, আমি গিয়ে থাকবো, ভবিষ্যতে কোনো কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি টেন্সের চ্যাপ্টারে যখন আসবো তখন এগুলো আরো ক্লিয়ার হবে। আপাতত আমি ভার্ব ফর্ম অনুযায়ী লিখে দিচ্ছি, আমি গিয়ে থাকবো, আই উইল হ্যাভ গন। শ্যাল হ্যাভ গন ভুল নয়, ইট ইজ বেটার টু সে আই উইল হ্যাভ গন। এই হলো আমাদের টেন্স অনুযায়ী যে কনজুগেশন, এটা কমপ্লিট করা। মোটামুটি সবগুলোকে টাচ করার চেষ্টা করেছি। এইবার আমি যেতাম, আমাদের যে এক্সট্রা যে ভার্ব ফর্মগুলো খুব কাজে লাগে, যে জায়গাগুলোতে মূল অসুবিধাটা হয়, এবার সেই জায়গায় আসছি। ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, ভিডিও দরকার হলে একাধিকবার দেখবে, প্রয়োজনে খাতায় লিখে নেবে। আমি যেতাম, পাস্ট টেন্স, যেতাম, অতীতকালে কোনো একটা কাজ করতাম, কিন্তু এটা অভ্যাস বোঝাচ্ছে না, রেগুলার নয়, মাঝে মাঝে যেতাম। আমি আমার বন্ধুর বাড়ি যেতাম, তখন কি লিখবো? আই উড গো, আই উড গো, উইলের পাস্ট টেন্স হিসাবে উড লিখেছি, আই উড গো। আর কোন জায়গা যদি কোনো স্থান নিয়মিত যেতাম, রেগুলার বেসিসে, অন রেগুলার বেসিস, ডেলি বা সপ্তাহে 2 দিন, সপ্তাহে 1 দিন, নিয়মিত, নিয়ম করে, তখন কিন্তু আই ইউজড টু গো, এটি বলা ভালো, আই ইউজড টু গো। এবার শোনো, আমি সৌমেনদের বাড়ি প্রতিদিন যেতাম, আমি প্রতিদিন সৌমেনদের বাড়ি যেতাম। আই উড গো টু সৌমেনস হাউস এভরিডে। এটা বলা ভালো নাকি আই ইউজড টু গো সৌমেনস হাউস এভরিডে?
কোনটা বলা ভালো, তোমরা নিজেরাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। যেহেতু নিয়মিত যাওয়ার কথা বলছি, ইউজড টু, দিস ইজ বেটার ইংলিশ দেন উড গো। দিস ইজ নট রং, এটা পুরোপুরি ভুল বলা যায় না, আসলে একটা ভাষাকে ভুল বলা খুব কঠিন, কিন্তু ইট ইজ বেটার। তাহলে যদি নিয়মিত যাওয়া বোঝায় তখন আই ইউজড টু গো, এটি বলবো আমরা। নেক্সট সেট অফ সেন্টেন্সেস, এর পরের সেটে আসি এবারে। এই পর্যন্ত তাহলে কারো কোনো যদি প্রশ্ন থাকে এখানে লিখবে। এরপরে দেখো, তাহলে এটা অংশটা আমি আবার রিডিউস করে দিচ্ছি, তোমাদের প্রয়োজন হলে তোমরা রিপ্লে করে আবার দেখবে। এবারে আমি যে ভার্বগুলো নিচ্ছি, দেখো সে যে ভার্বগুলো বলছি, যে ভার্ব ফর্মগুলো নিচ্ছি, তাহলে আমি লিখেছিলাম, লাস্ট লিখেছিলাম আমি যেতাম। এইবার দেখো, আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম, আগে যা যেতে পারি লিখি, আমি যেতে পারি, আমি যেতে পারি। এর ইংরেজি কি? আই ক্যান গো না আই মে গো, দুটোই পারি বোঝাই। আই ক্যান বললেও পারি বোঝাই, আই মে বললেও পারি বোঝাই। দুটো তফাৎ হলো, যদি সামর্থ্য বোঝায় আমার সেখানে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আছে, আমি দিল্লি যেতে পারি। এখানে যদি এটা সামর্থ্যের ব্যাপার হয়, আমার প্লেনের বা ট্রেনের টিকিট কাটার টাকা পয়সা আছে, আমি যেতে পারি, তা সামর্থ্য বোঝালে, ক্ষমতা বোঝালে তখন বলতে হবে আই ক্যান গো। আর সম্ভাবনা বোঝালে, আমি ক্ষমতা সামর্থ্যের কথাই আসছি না, আমার যাওয়ার একটা সম্ভাবনা আছে, আমি যেতে পারি। তাহলে যদি সম্ভাবনা বোঝায় আমি যেতে পারি, যদি সম্ভাবনা বোঝায় তাহলে বলবো আই মে গো। ক্যান আর মে এদের বেসিক তফাৎ হলো, বেসিক ডিফারেন্স ইজ ইট ডিনোটস পসিবিলিটি সম্ভাবনা, অ্যান্ড ক্যান ডিনোটস এবিলিটি, আর সামর্থ্য যোগ্যতা বা ক্ষমতা বোঝালে ক্যান ভার্ব, না হলে সম্ভাবনা বোঝালে মে ভার্ব। এইবার দেখো নাম্বার 12 আসি, আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম। এখানেও তাই, যদি সামর্থ্যের প্রশ্ন আছে যে আমি, আমার যাওয়ার মতো সামর্থ্য ছিল, আমি যেতে পারতাম। আমি একটা, আমার নিমন্ত্রণ হয়েছিল মুম্বাইতে, আমি যেতে পারতাম, আমার কাছে টিকিট কাটার মতো পয়সা ছিল, আমার কাছে সময় ছিল, আমার সামর্থ্য ছিল যাওয়ার মতো, তাহলে ক্যান ভার্ব ইউজ করব, এবিলিটি বোঝাচ্ছে, তখন হবে আই কুড গো। হয়েছে? আর এমনটা যদি বোঝাই, আমি আমি ডট ডট দিয়ে দিলাম, হ্যাঁ, আমি যেতে পারতাম, এখানে সম্ভাবনা, যাওয়ার একটা সম্ভাবনা তৈরি ছিল, পসিবিলিটি একটা ছিল, কিন্তু কোনো কারণে কোনো কারণে হয়তো আমি যাইনি। সম্ভাবনা, এখানে সামর্থ্যের প্রশ্ন আসে না, সম্ভাবনার প্রশ্ন ছিল। প্রশ্ন যদি আসে তখন বলবো আই মাইট গো। এইবার যদি এমন হয়, এখন আমি যে কথাটা বলতে চলেছি এটা যদি কঠিন লাগে আপাতত ইগনোর করবে, শুনে নাও। আমি যেতে পারতাম কিন্তু যাইনি, এই রকম যদি স্পষ্ট অর্থ বুঝিয়ে দেওয়া হয় যে আমি যেতে পারতাম কিন্তু যাইনি, এই ক্ষেত্রে কি হয় না, সেন্টেন্সটা কুড গো মাইট গো এর বদলে এর আরেকটা ইউজ আছে, ইট হ্যাজ অ্যানাদার ইউজ, কি না আই কুড বা মাইট হ্যাভ গান।
আই কুড হ্যাভ গান, আই মাইট হ্যাভ গান, মানে এখানে স্পষ্ট বোঝানো হচ্ছে যে আমি যেতে পারতাম কিন্তু আমি যাইনি। তাহলে যদি তুমি এই তিনটে সেন্টেন্সের দিকে তাকাও, মানে চারটে সেন্টেন্স, এর মধ্যে দুটো লুকিয়ে আছে, তাহলে দেখবে এখানে যেন একটা জটিলতা লাগছে, কিছু যেন একটা জটিল লাগছে, একই কথা যেন এখানে বারবার বলা হয়ে যাচ্ছে। আসলে ভাষার মধ্যে কি হয়, সামান্য একটা ইঙ্গিতের কারণে কখনো কখনো সেন্টেন্সটা একটু পাল্টে যায়। তা তুমি করবে কি, এই কুড হ্যাভ গান বা মাইট হ্যাভ গান, এইটা তুমি কখনো ইউজ নাও করতে পারো, তুমি সবই কুড আর মাইট দিয়ে চালিয়ে দিলে, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ, মোর দ্যান এনাফ। তুমি এই অংশটায় না আসতেও পারো, ঠিক আছে, কিন্তু টু বি প্রিসাইজ, খুব ফুটিয়ে বলতে গেলে, বুঝতে গেলে, তখন এটা ইউজ যদি তোমার পক্ষে সহজ লাগে তাহলে তুমি বলবে, না হলে তুমি এই দুটোতেই থেমে যাবে। হ্যাঁ, নাম্বার 14 এইবার আসবো। আমি যেতে চাই, এটা আবার সহজ, আমি যেতে চাই, এটা জানো তোমরা, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমার যাওয়া উচিত, বলো তোমরা লেখো, আমার যাওয়া উচিত। আই শুড গো, আই শুড গো। আমার যাওয়া উচিত ছিল, দেখো, আমার যাওয়া উচিত ছিল, কি লিখবো, আমার যাওয়া উচিত কাজটা এখন বর্তমানে হবে বা ভবিষ্যতে হবে, আই শুড গো। ওই জন্য আমি আগের দিন বলছিলাম, গতকালের ক্লাসে আমি বলেছিলাম, এই শ্যাল শুড, এই মডাল অক্সিলিয়ারি ভার্বগুলোর না, এদের নিজস্ব একটা আইডেন্টিটি ইউজ থাকে। এখানে শুড মানে কিন্তু শ্যালের পাস্ট টেন্স নয়, উচিত অর্থে আমার যাওয়া উচিত, তোমার কাজটা করা উচিত, ইউ শুড ডু দ্য জব, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। আমার যাওয়া উচিত ছিল, পাস্ট টেন্স করে দিয়েছি, এবার কি হবে, আই শুড গো, এই যে ভার্বটা, এর তো পাস্ট টেন্স কিছু নেই, আই শুড গো বলা যাবে না, তাহলে তো উচিত কি উচিত ছিল কোন টেন্স গুলিয়ে যাবে। তখন কি করা হবে না, আমি বলবো আই শুড, সরি, হ্যাভ গান, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গান। এটি যদি নৈতিকতার দিকে বোঝায়, আমার এটা করা উচিত ছিল, আমার রোহনকে সাহায্য করা উচিত ছিল, ও কোনো বিপদে পড়েছে, তাহলে বিপদগ্রস্ত একজনকে সাহায্য করা আমাদের নৈতিক কর্তব্য। তাহলে যদি নৈতিকতার প্রশ্ন আসে, গরিবদের সাহায্য করা উচিত ছিল, নৈতিকতার প্রশ্ন যদি আসে, তখন কিন্তু একই সেন্টেন্স যদি নৈতিকতা বোঝাতে হয়, নৈতিকতা বোঝাতে হয়, তখন লিখতে হবে, বলতে হবে আই, সরি, ought to go, আই ought to go, আমার যাওয়া উচিত ছিল, নৈতিকতার খাতিরে, নীতিগত কর্তব্যের খাতিরে আমার যাওয়া উচিত ছিল, তখন শুড দিয়ে না বলে তখন বলবো আই ought to go। এই ইউজটা একটু মনে রাখবে, খুব সুন্দর একটা ইউজ, যে নৈতিকতা বোঝালে
ওখানে একটু অট কথাটা ব্যবহার করলাম। খুব ভালো একটা এক্সপ্রেশন, খুব ভালো একটা সেন্টেন্স। নেক্সট, এরপরে তোমরা কি সবাই বুঝতে পারছো? আমি একটু দেখে নিই তোমাদের কথা। আই শুড হ্যাভ গন, বাহ খুব ভালো। পম্পা কর্মকার, জাহিদ লিখে মুছে দিয়েছিস কেন? নেক্সট, এবার দেখো এরপরে যে কথাগুলো লিখব সেটি হলো 17 গেছিলাম, 17 দিয়ে লিখি। আমি যাব না, একটা না ইউজ করে দেখি। আমি যাব না, আই ওন্ট গো, আই উইল নট। এই উইল আর নট এই দুটো মিলে বলা হয় একে ওন্ট। আই ওন্ট গো, আমি যাব না, আই ওন্ট গো। এইবার স্পেশাল কয়েকটা ইনফিনিটিভের ইউজে আমি যাব। খুব ইন্টারেস্টিং, তোমরা একটু দেখতে থাকো। এর পরের অংশটা খুব ইন্টারেস্টিং। আমাকে যেতে হয়, ভালো করে শোনো, আমাকে যেতে হয়। আমি যাই আর আমাকে যেতে হয়, এই দুটোর মধ্যে একটা কিন্তু তফাৎ আছে। কি তফাৎ? না, আমি যাই মানে আমি নিজের ইচ্ছাতেই যাই, স্বেচ্ছায় যাই। আর আমাকে যেতে হয়, এখানে কোনো একটা বাধ্যবাধকতা আছে, কেউ যেন আমাকে যেতে বাধ্য করে, বা কোনো দায়িত্ববোধ আমাকে যেতে বাধ্য করে। তাহলে এরকম কোনো অব্লিগেশন, কম্পালশন থাকলে তখন আমাকে যেতে হয়, এটা প্রায় নিয়মিত একটা কাজ বোঝাচ্ছে। আমাকে যেতে হয়, আমাকে রোজ সকালে বাজারে যেতে হয়, ইচ্ছে থাকলেও যেতে হয়, না থাকলেও যেতে হয়। আমাকে যেতে হয়, আই এম টু গো। তোমাদের হোমওয়ার্ক করতে হয়, ইউ আর টু ডু ইউর হোমওয়ার্ক। ইউ হলে তখন আর হবে, হি, সি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, তখন হবে হি ইজ টু গো। এরকম আমাকে যেতে হয়, আই এম টু গো। নেক্সট, আমাকে, এটি প্রেজেন্ট টেন্স হলো, তাহলে আমাকে যেতে হয় বর্তমানে, সরি, আমাকে যেতে হতো। দেখো এর মধ্যে একটা প্রায় যেন নিয়মিত বোঝাচ্ছে, প্রায় একটা অভ্যাসবশত একটা কোনো কাজ বোঝাচ্ছে। আমাকে যেতে হতো। আর কেউ কিছু লিখছো না তো? আচ্ছা বেশ, আমাকে যেতে হতো, আই ওয়াজ টু গো। এইবার দেখো, আমাকে যেতে হয়েছিল। আমাকে যেতে হয়েছিল কোনো একটা জায়গায়, তাহলে এটা কেন কিন্তু অভ্যাস বোঝাচ্ছে না, অনেকবার এমন বোঝাচ্ছে না, হয়তো একবার বা দুবার যেতে হয়েছিল। তখন বলবো, দেখো পাস্ট টেন্স আছে, আই হ্যাড টু গো। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। দেখো ইনফিনিটিভ গুলো কিরকম ইউজ করা হচ্ছে। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। নেক্সট, এবার যদি ফিউচার টেন্স হয়, আমাকে যেতে হবে। বলো কি বলবো? আমাকে যেতে হবে, এটা হবে আই, খুব ইন্টারেস্টিং, একটু মন দিয়ে শুনবে, হ্যাভ টু গো।
আই হ্যাভ টু গো, খেয়াল করো প্রেজেন্ট টেন্সের একটা হ্যাভ ভার্বের সঙ্গে ইনফিনিটিভ যোগ করে এটা একটা ফিউচার টেন্স বোঝাচ্ছে, ঠিক কি না? তাই তো নাকি? একটা হ্যাভ ভার্বের সাথে ইনফিনিটিভ যোগ করেছি, দেখলে মনে হবে না এটা একটা ফিউচার টেন্স হতে পারে। ইট ডাজন্ট লুক লাইক আ ফিউচার টেন্স, বাট আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমি যাবই। বলো কি হবে? এটা পারবে তোমরা। আমি যাবই, আই মাস্ট গো, আমি যাবই, আই মাস্ট গো। আমাকে যেতেই হবে যদি বলি, যেতে হবে, যেতেই হবে, তুমি এটাকেও আই মাস্ট গো দিয়েই এক্সপ্রেস করা যেতে পারে। আই মাস্ট, আমি যাবই, তাহলে মাস্ট কথাটাও দেখো, এটাও কিন্তু ফিউচার টেন্স। ঠিক কিনা? তাহলে দেখো অনেকগুলো ভার্বের ফর্ম আপাতত আমি লিখেছি। এইবার এর পরে আরো কয়েকটা আমি এক্ষুনি সে তাতে যাচ্ছি, তোমরা আমাকে একটু কমেন্টে বলো যে এর মধ্যে কোনোটা কি সেকেন্ড টাইম বলার দরকার আছে, আরেকবার কি এক্সপ্লেন করার দরকার আছে, নাকি তোমরা বুঝতে পেরেছো? একটুখানি রিপ্লাই দিলে আমি তাহলে যাই। না গৌরব, আই মাস্ট টু গো নয়, আই মাস্ট গো, আই মাস্টলি গো না, পারবে, আস্তে আস্তে অনেকটাই পারছো দেখছি, অনেকেই লিখেছে, সুন্দর সুন্দর লিখছো, বেশ। বলো তোমরা বুঝতে পারছো তাহলে, তাই তো ধরে নেবো নাকি? বেশ, ঠিক আছে। তাহলে এবার পরের সেটগুলোতে যাই, খুব ইন্টারেস্টিং সেটাও। দেখো 22 পর্যন্ত লিখেছি, তাই তো? এবার এসো 23। বারবার এগুলোকে প্র্যাকটিস করতে হবে, তোমাদের বলা অভ্যাস করতে হবে, তোমাদেরকে এই বলার অভ্যাসটা তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু মেক দ্য হ্যাবিট অফ স্পিকিং রেগুলারলি। বলতে বলতেই ঠিক বলবে। প্রথম প্রথম যখন বলবে একটা জিভের মধ্যে একটা জড়তা ভাব থাকতে পারে, আটকে যাবে বারবার, এটা একদিন হবে, দুদিন হবে, 3 দিনের দিন থেকে হবে। স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার একটা খুব ভালো উপায় আমি তোমাদের প্রথম দিন বলে দিচ্ছি, শোনো। সেটি হলো 10 মিনিট 15 মিনিট একটু চুপচাপ বসবে, বাড়িতে বাবা মা কথা বলছে, যে কথা বলুক, তুমি রাস্তার ধারে বসে আছো, দুজন বন্ধু কথা বলছে, ওদের একজনের যে কোনো কথাটা তুমি ধরে নাও যে তুমি হচ্ছে ওর কথাটাকে তুমি ইংরেজিতে বলবে। আমি সাপোজ তুমি বারান্দায় বসে আছো, তুমি দেখছো যে তোমার ভাই আর তোমার মা কথা বলছে, তুমি ভাইয়ের কথাগুলোকে অথবা মায়ের কথাগুলোকে, যে কোনো একজনের কথাটা না নিয়ে কি করবে, মনে মনেই, বলার কিছু দরকার নেই, তুমি মনে মনে, মা হয়তো বললো এই এবার বাড়ি চলে আয়, নাও প্লিজ কাম হোম, তুমি মায়ের কথাগুলোকে জাস্ট মা যেটা বাংলায় বলছে তুমি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। অথবা ভাইয়ের কথাটা নাও, সে যে রিপ্লাইগুলো দিচ্ছে সেইটাকে তুমি শুধু ট্রান্সলেট করতে থাকো। এই যে একজনের রোল প্লে করা, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার জন্য এ দুর্দান্ত কাজে লাগবে। আমি আগেও আমার ছাত্রছাত্রীদের বলেছি এ কথা, তারা অনেকেই জানে। এই এর চেয়ে সুন্দর ট্রিক বোধহয় আর হয় না। তোমাকে আয়নার সামনে দাঁড়িয়েও কথা বলতে হবে না, কেউ তোমার সাথে পার্টিসিপেট করুক না করুক, তুমি যে কোনো একটা রোল প্লে করবে। সে তুমি পড়তে গিয়ে কোথাও হতে পারে, ক্লাসরুমে হতে পারে, তোমার বাড়িতে হতে পারে, বাজারে গিয়ে হতে পারে, তুমি কোনো একটা জায়গায় একটু 10টা মিনিট স্টে করলেই কোনো দুজনের কথা বা 3 জনের কথা শুনতে পাবে, তুমি যে কোনো একজনের কথাটাকে ট্রান্সলেট করো, দুর্দান্ত তোমার প্র্যাকটিস হতে থাকবে। আর যেগুলো যেগুলো তোমার আটকাচ্ছে তুমি মনে রাখো, ওইগুলো আমি যখন ক্লাসে আসছি তখন আমাকে বলবে।
যে কোথায় কোথায় আটকালো। এবার দেখো, তাহলে আমি নাও যেতে পারি, আমি যেতে পারি বলেছিলাম, তাহলে সম্ভাবনা থাকলে মে আর সামর্থ্য থাকলে ক্যান দিয়ে আমি যেতে পারি। আমি নাও যেতে পারি, নেগেটিভ সেন্টেন্স, আমি নাও যেতে পারি। কি বলবো? আই মে নট গো। এখানে সম্ভাবনাই বোঝাচ্ছে, দেখো এখানে সামর্থ্যের প্রশ্ন নেই, এখানে আমি নাও যেতে পারি মানে মানে যা যেতেও পারি তারও একটা স্লাইট সম্ভাবনা আছে, বাট মোস্ট পসিবলি বেশি সম্ভাবনা হলো আমি যাব না, মানে আমি নাও যেতে পারি। এখানে যেহেতু এটা সম্ভাবনার কথা, তাহলে আই মে নট, সরি আই মে নট গো। নেক্সট 24, আমার না গেলেও হবে। আমি এই কথাটা মুখে বলে দিচ্ছি, আমার না গেলেও চলবে। যদি কঠিন লাগে তাহলে এই সেন্টেন্সটা তোমরা অমিট করে দেবে। হ্যাঁ, আমার না গেলেও চলবে, আমার না গেলেও হবে বা না গেলেও চলবে। এটা একটু আমি মানে বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে চলে যাচ্ছি, মাঝামাঝি পর্যায়ের একটু স্ট্যান্ডার্ড ইংলিশে। আমার না গেলেও চলবে, আই মে নট বলবো, অক্সিলিয়ারি ভার্ব বলার পরেই নট বলতে হবে। আই মে নট হ্যাভ টু গো। আমার না গেলেও চলবে, আই মে নট হ্যাভ টু গো, এই একটা কঠিন এক্সপ্রেশন। আমি চাই না তোমরা কোনো কঠিন কিছু জোর করে শিখতে যাবে না, তার অবশ্যই বিকল্প উপায় আছে। আমি একটা কথা কি বলি জানো, তুমি কোথাও একটা বলতে গিয়ে আটকে যাচ্ছ, লিখতে গিয়ে আটকে যাচ্ছ, ভাষার ক্ষেত্রে কোনো সেন্টেন্স মনে পড়ছে না, কোনো ওয়ার্ড মনে পড়ছে না, তার অবশ্যই একটা বিকল্প আছে। তুমি একটা মজার কথা বলি, তুমি খাচ্ছ, মাংস খাচ্ছ, কিছু একটা দাঁতে আটকে যাচ্ছে, তুমি তাকে চেবাতে পারছো না, তার মানে কি ওটা ওটা মাছের কাঁটা, সরি মাংসের হাড়, ওটাকে আমরা জোর করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করি না, ফেলে দিই। তাহলে যখন তোমার কোনো একটা খুব আটকে যাচ্ছে, ভাষার ক্ষেত্রে জানবে এটা তো ফিজিক্স কেমিস্ট্রি নয় যে ওটা আমার সলভ করতেই হবে, এটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি তুমি ওইটাকে অমিট করে ওর বিকল্প কোনোভাবে মনের ভাবটা প্রকাশ করতে পারো। ভাষার উদ্দেশ্যই হলো মনের ভাবটা প্রকাশ করা, তাহলে সেই কথাটাকে ঘুরিয়ে কোনো না কোনোভাবে বলা যায়, ইউর স্মার্টনেস উইল ওয়ার্ক হিয়ার। তোমার নলেজ যেমন তেমন, তোমার উপস্থিত বুদ্ধি, ইউর প্রেজেন্স অফ মাইন্ড, ইউর ওয়েট এখানে কাজ করবে। কথাটা একটু ঘুরিয়েও বলতে পারি, দেখো আমার না গেলেও চলবে মানে আমার যাওয়ার খুব একটা দরকার নেই, আই নিড নট গো বলতে পারি। আমার যাওয়ার দরকার, আগে আছে বলি, আমার যাওয়া দরকার, আই নিড টু গো। এরপরে এইটাকে ট্যালি করে যদি বলি, আমার যাওয়ার বা যাবার দরকার নেই, আই নিড নট, এখানে আর টুটা হবে না, গো, আই নিড নট গো, আমার যাওয়ার দরকার নেই, আমার না গেলেও চলবে, আমার যাওয়ার দরকার নেই, কাছাকাছি কথাগুলো। প্রয়োজনে কখনো শুধুমাত্র এই সেন্টেন্সটাকেই দরকার এমন হতেই পারে, চেষ্টা করবে যদি পারো মনে রাখবে। এবার নেক্সট সেন্টেন্স, আমাকে যেতে হতে পারে, আমাকে যেতে হতে পারে,
আই মে হ্যাভ টু গো, আমাকে যেতে হতে পারে, আই মে হ্যাভ টু গো। এইবার 21টা আবার বলতে বলছিলে তোমরা, কি ছিল যেন, আমি তো ভুলে যাচ্ছি। আমাকে যেতেই হবে নাকি, আমাকে যেতে হবে, আই মাস্ট গো, কিছু কি ভুল লিখেছিলাম? আচ্ছা আমি দেখবো পরে, যদি কিছু হতে পারে আমি বলতে বলতে হয়তো কোনো কিছু ওভারলুক করে গেলাম, আমি দেখবো, চেক করে নেব। তোমরা কমেন্টে লিখে রাখো, আমি রিপ্লাই দিয়ে দেবো যদি কিছু আমার বলতে কিছু খুঁত হয়ে থাকে। আমাকে যেতে হতে পারে, আই মে হ্যাভ টু গো। আচ্ছা এবার দেখো, আর দুটো, মাত্র দুটো। আর আমি প্রায় চলেই যাচ্ছিলাম, আমি প্রায় চলেই যাচ্ছিলাম, খুব সুন্দর দেখো। তুমি স্কুলে বেরোচ্ছিলে, ঠিক সেই মুহূর্তে তোমার মামা এসেছে, তুমি বলছো যে তুমি খুব ভালো সময়ে এসেছো, আমি তো প্রায় চলেই যাচ্ছিলাম, মানে সময় হয়ে গেছে, তুমি প্রায় চলে যাচ্ছিলে। আই ওয়াজ অ্যাবাউট টু গো, অ্যাবাউট টু গো, এই যে অ্যাবাউট টু এর ইউজ আমি পরের ক্লাসে আবার আলোচনা করব, এই জায়গায় আমার আবার একবার ফিরে আসতে হবে। অ্যাবাউট টু কখন কখন এটা হয় যে প্রায় কোনো কাজ হয়ে যাচ্ছিল, সে প্রায় পড়েই যাচ্ছিল, তা আই ওয়াজ অ্যাবাউট টু গো, আমি প্রায় চলেই যাচ্ছিলাম। লাস্ট ওয়ান, আমি না গিয়ে পারলাম না, আমি না গিয়ে পারলাম না, মানে আমি এক প্রকার যেতে বাধ্য হলাম, আমি না গিয়ে পারলাম না, আমি কোনোভাবে নিজেকে আটকাতে পারলাম না। এটার ইংরাজি আমি লেখার পরে তোমাদের এই লাস্ট সেন্টেন্সটাকে ধরে আমি আরেকটা জিনিস এক্সপ্লেন করবো। এই যে বললাম যদি কোনোটা মনে করতে না পারো, তার মানে তার বিকল্প উপায় আছে। বিকল্প উপায়গুলো কি? আমি না গিয়ে পারলাম না, গ্রামাটিক্যালি ইট ইজ আ ভেরি বিউটিফুল কনস্ট্রাকশন। কি সেটা? আই কুড নট বাট গো। পরে দেখবে এই ধরনের সেন্টেন্স নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। হ্যাঁ, আই কুড নট বাট গো, আমি না গিয়ে পারলাম না, থাকতে পারলাম না। আচ্ছা, আমি না গিয়ে পারলাম না, এর কি কোনো বিকল্প উপায় থাকতে পারে? তোমরা কেউ কিছু লিখে দেখাতে পারবে? আমি না গিয়ে পারলাম না মানে আমি নিজেকে আটকাতে পারলাম না। আই কুড নট স্টপ মাই সেলফ ফ্রম গোয়িং। আই কুড নট হেল্প গোয়িং। এই ধরনের সুন্দর সুন্দর এক্সপ্রেশন আছে, হয়। তোমরা যদি আরো কিছু তোমাদের মাথায় আসে, তোমরা সেগুলো আমাকে লিখে দেখাবে। আই কুড নট বাট গো, দিস ইজ পসিবলি দ্য মোস্ট বিউটিফুল কনস্ট্রাকশন। আই কুড নট হেল্প গোয়িং, এই বাটের বদলে যদি হেল্প লেখা হয়, এটা গ্রামারের খুব কোয়েশ্চেন আসে ক্লাস 9 থেকে 12 এর জন্য। এই বাটের বদলে হেল্প লিখলে এই ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। আই কুড নট হেল্প গোয়িং, আই কুড নট কন্ট্রোল মাইসেলফ, চেক মাইসেলফ ফ্রম গোয়িং দেয়ার। এইভাবেও সেন্টেন্সটাকে বিকল্প পদ্ধতিতে আনা যায়। তোমরা এই সেন্টেন্সগুলোকে বারবার প্র্যাকটিস করবে, মনে রাখবে রেগুলার প্র্যাকটিস দরকার, রেগুলার বেসিস। ইউ হ্যাভ টু প্র্যাকটিস অন রেগুলার বেসিস, একদিন দুদিন নয়। এইগুলোকে নিয়ে প্রায় নিয়মিত তোমাকে চর্চা করতে হবে, রোজ প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে এই সেন্টেন্সগুলোকে ভার্বটা পাল্টে ফেলবে। গো এর বদলে কখনো ইট ভার্ব নেবে, কখনো লার্ন ভার্ব নেবে, কখনো প্লে ভার্ব নেবে,
ইত্যাদি বহু অনেক ভার্ব আছে, তোমাদের পছন্দ মতো ভার্ব বসাবে। এই সাবজেক্টে আমির বদলে তুমি লিখবে, কখনো কখনো একটা নাম নিয়ে নেবে, কখনো আমার বাবা, আমার মা, এইভাবে লিখবে, মানে এইভাবে বলতে থাকবে, চেঞ্জ করতে থাকবে। এতে তুমি অনেকটা শিখে যাবে। আর যেটা করবে, তোমাকে যেটা করলে ভালো হয় খুব, সেটি হলো ইংরেজির প্রতি ভয়টা প্রথম কথা থাকলে হবে। আমি এই নিয়েই অল্প কয়েকদিন আগে, হয়তো এখন 1 সপ্তাহ হয়নি, আমি 4-5 দিন আগে আমার এই চ্যানেলেই একটা ভিডিও দিয়েছি, পোস্ট করেছি। ওই ভিডিওটা একটু দেখবে, যে কিভাবে খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হয়। স্পোকেন ইংলিশের মূল কথা হলো, আমরা প্রথমে, যেহেতু এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজিটা, আমরা কি করি না, ট্রান্সলেশন মেথড ফলো করি। আমি পরে শেখাবো কিভাবে ইংরাজিতেই ভাবতে হয়, ইংরাজিতেই বলতে হয়। শুনে কঠিন মনে হচ্ছে, আসলে তা নয়। তা ট্রান্সলেশন মেথডে আমরা করি কি, প্রথমে না পুরো সেন্টেন্সটা, অ্যাট ফার্স্ট উই থিঙ্ক অফ দ্য হোল সেন্টেন্স ইন বেঙ্গলি অ্যান্ড দেন ট্রান্সলেট ইট অ্যান্ড দেন উই ডেলিভার ইট ইন ইংলিশ। আমরা তারপরে এটা ইংরেজিতে ট্রান্সলেট করে বলি। এটা নয়, এইভাবে নয়। কিভাবে ইংরেজি বলবো, এই কথাটা আমি সেই ভিডিওতে আলোচনা করেছি, যে স্পোকেন ইংলিশের বেসিক্স অফ স্পোকেন ইংলিশ। ওই ভিডিওটা তোমরা দেখবে, ভালো করে ফলো করবে, দেখবে যে ইংরাজি বলাটা কত সহজ, কঠিন নয়, কতটা সহজ। তোমাদের ভাবনা এই যে কঠিন কথাটা, এখান থেকে এটাকে ঠিক উল্টে নাও, যে ইংরাজিটা কতটা কঠিন নয়, ইংরাজিটা কতটা সহজ। দেখো, আশা করছি পরপর ক্লাসগুলো ফলো করো, কোনো অসুবিধা, তোমরা সব বুঝতে পারবে। স্পোকেনের উপরে আবার হয়তো রবিবার বা সোমবার একটা ক্লাস নেব আমি। তোমরা একটু ওখানে নোটিফিকেশনটা যাতে পাও, সেই ব্যবস্থা তোমরা করে রাখবে। তোমরা জানো কি করতে হয়, সেটা তোমরা করবে, তাহলেই তোমরা জানতে পারবে কখন ক্লাসটা হবে। সেই অনুযায়ী তোমরা পরপর ফলো করতে থাকো। আমি অন রেগুলার বেসিস নিয়মিতই স্পোকেনের উপরেও ক্লাস নিতে থাকবো। অন্য ক্লাসের জন্য যেমন গ্রামার রাইটিং চলবে, আস্তে আস্তে এটা শুরু হবে আরো সমস্ত ক্লাস ধরে ধরে, সেটা তো চলবেই। স্পোকেনের জন্য নিয়মিত ব্যবস্থা, তোমরা সেটা ফলো করতে থাকো। আমি চাই তোমরা যারা শিখতে চাও ইংরেজি বলাটা, খুব তাড়াতাড়ি শিখে যাও। তাহলে তোমাদের যদি কিছু আটকে গিয়ে থাকে এখান থেকে, তোমরা এই লেখাগুলো একটু পজ করে থামিয়ে নিয়ে লিখে নেবে। আজকে তাহলে এই পর্যন্তই। গুড বাই।